প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক ইবনে তাসলিমা নাসরিন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয় আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 3 নিয়ে আমি আলোচনা করব। অধ্যায় 3 এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমার আজকের অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শিক্ষার্থী। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি স্টার্ট মার্ক দিয়ে দুটি বিষয়বস্তু এখানে উল্লেখ করেছি। এক, তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এরপর আছে আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ সম্পর্কে তোমাদের নিয়ে আমি আলোচনা করব। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার তোমাদের বইয়ের দেখো 38 পৃষ্ঠায় অধ্যায় 3 38 পৃষ্ঠায় এখানে পার্ট 1 আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার আমরা কিভাবে করব সেই সম্পর্কে এখানে বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে। একটা সময় ছিল যখন ছোট ছেলেমেয়েদের কাছ থেকে এই যে কোনো যন্ত্রপাতি সরিয়ে রাখা হতো। তোমরা দেখতেই পাচ্ছ যে সময়টার এখন পরিবর্তন হয়েছে। তোমাদের বয়সী ছেলেমেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো এখন ব্যবহার করতে শেখানো হচ্ছে। এরপরে এই অধ্যায় থেকে আমরা আরও অনেক কিছু জানবো, যে কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারে সেই সম্পর্কে আমরা এখানে কিছু শিখিয়ে দেওয়ার বিষয়বস্তুগুলো রয়েছে। এখন দেখো, যারা কম্পিউটার তৈরি করে তারা জানে আজকাল শুধু বড় মানুষেরাই নয়, ছোটরাও কম্পিউটার ব্যবহার করে। যেমন তোমাদের মধ্যেই দেখা যায় যে তোমরা এখন বড়রাই শুধু তাদের অফিসিয়াল কাজ কিংবা ব্যক্তিগত কাজ, ব্যবসায়িক কাজেই শুধু কম্পিউটার এখন তারাই একমাত্র ব্যবহার করে না, ছোটরাও এখন ব্যবহার করে। ছোটরাও তোমরা দেখা যায় যে কম্পিউটারের মাধ্যমে গেমস খেলো, বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও দেখতে পারো, দেখো। সেক্ষেত্রে তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের সময়ের অনেক পরিবর্তন হয়েছে। আগে এই যন্ত্রপাতিগুলো বা এই সরঞ্জামগুলো বাচ্চাদের কাছ থেকে বা শিশুদের কাছ থেকে, ছোট ছেলেমেয়েদের কাছ থেকে সরিয়ে রাখা হতো, যে না এটা তুমি ধরবে না, এখানে এটা এখান থেকে বড় ধরনের কিছু ক্ষতি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা তোমার ক্ষতি হতে পারে, এরকম বলে তোমার বাবা মা বা বড় ভাই বোন যারা আছে তারা তাদের ছোটদের সরিয়ে রাখতো। কিন্তু এখন তোমাদের দিয়ে এখন এর ব্যবহার করানো হচ্ছে বা শেখানো হচ্ছে যে কীভাবে দেখো কম্পিউটারে একটি দেখো পড়াশোনা ভিত্তিক বিভিন্ন বইয়ের বা বিভিন্ন বইয়ের বিভিন্ন বিষয়ে কি কি তোমাদের পাঠ্য বিষয়বস্তুতে কি কি আছে সেই সম্পর্কে তোমাদের এখন দেখানো হয়, শেখানো হয়। যেমন এখন অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমরা এখন কি কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে এটা তোমরা এখন দেখতে পাচ্ছ, নিজেরাই ব্যবহার করতে পারছো, নিজেরাই কি শিখতে পারছো। এখন এখানেই দেখো প্রমাণ হয় যে আগে সব ছোট ছেলেমেয়েদের
কি ধরতে দেওয়া হতো না, তাদের কাছ থেকে শুনিয়ে নেওয়া হতো, কিন্তু এখন তাদের দ্বারা শেখানোর জন্য এইগুলো তাদের দ্বারা ব্যবহার করানো হয়। তাহলে এই সব কম্পিউটার তৈরি করা হয় যে যেন এটি ব্যবহার করে কারো কোনো বিপদ বা স্বাস্থ্য ঝুঁকি না থাকে। কম্পিউটার একমাত্র যে বিষয়টি নিয়ে সবাই একটু সতর্ক থাকা দরকার সেটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। বৈদ্যুতিক সংযোগ, দেখো বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিত, কারণ বৈদ্যুতিক সংযোগে কোনো রকম অবহেলার কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। যেমন বৈদ্যুতিক প্লাগ ছাড়া কেউ যদি শুধুমাত্র তার দিয়ে প্লাস্টিকের তার দিয়ে পয়েন্টে বা বৈদ্যুতিক প্লাগে লাগানো হয়, তখন কি হবে, শর্ট সার্কিট হতে পারে বা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া যদি বৈদ্যুতিক প্লাগের মাধ্যমে আমরা যদি এটা ব্যবহার করি তাহলে দেখা যায় যে এই ক্ষতির সম্ভাবনা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তোমাদের বইয়ের দেখো 39 পৃষ্ঠায় আছে দুইটি ছবি, ভুল বৈদ্যুতিক সংযোগ আর একটা আছে কি সঠিক বৈদ্যুতিক সংযোগ। ভুল বৈদ্যুতিক সংযোগে কি দেওয়া আছে, দেখো শুধুমাত্র তারের মাধ্যমে কি পয়েন্টারের ভিতরে লাগানো আছে, এর মাধ্যমে কি শর্ট সার্কিট হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। আবার আরেকটি আছে দেখো প্লাগ সহ পয়েন্টারের ভিতরে ঢোকানো আছে, এর মাধ্যমে কি শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কিংবা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কম্পিউটারের সংযোগ দিতে হবে। এছাড়াও দেখো তোমার বইতে আছে যে ডেস্কটপ কম্পিউটারকে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। যাদের বাসায় ডেস্কটপ কম্পিউটার আছে তারা নিশ্চয়ই জানো যে ডেস্কটপ কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। ল্যাপটপ কম্পিউটারে কি করা হয়, তার ব্যাটারি চার্জ করার সময় ওই সময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। এরপরে বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। বিদ্যুতের ভোল্টেজ কত ভোল্টেজের হলে আমরা সেটা অনুভব করতে পারি, 50 ভোল্টেজের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। এখানে একটি প্রশ্ন হতে পারে যে আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত, পরীক্ষাও আসতে পারে, তখন তোমরা কি বলবে যে আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট। কাজেই কোনোভাবে বিদ্যুতের তার আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন করতে বা আমাদের মাংসপেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে এবং এর পরিমাণ মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে এই সংকেত পাঠানো হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এগুলো বৈদ্যুতিক সংকেত এবং এর পরিমাণ খুবই অল্প। কেউ যখন বৈদ্যুতিক শক খায় তখন তার শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। মস্তিষ্ক থেকে পাঠানো ছোট ছোট সংকেত তখন এই বড় বিদ্যুৎ প্রবাহের নিচে চাপা পড়ে যায়। সেজন্য যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন সে তার হাত পা নাড়তে পারে না, বেশিক্ষণ হলে তার হৃদস্পন্দন থেমে যেতে পারে। সেজন্য বিদ্যুতের সংযোগকে কখনো হেলাফেলা করা উচিত নয়। বিদ্যুৎ ছাড়া আমরা আজকাল এক মুহূর্তও কি চলতে পারি না। সবসময় বিদ্যুৎ ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন যে এটা ঠিকভাবে এটা ব্যবহার করি। সব সময় যেন সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করে বিদ্যুতের সংযোগ নিই। আমরা কখনো খোলা তারের প্লাস্টিক সরিয়ে প্লাগে ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ দেব না, যেটা তোমাদের এইমাত্র আমি চিত্রের মাধ্যমে ছবিতে দেখালাম যে খোলা তার দিয়ে সকেটে আমরা এটা ব্যবহার করব না, কারণ এতে শর্ট সার্কিট হতে পারে, আমাদের বড় ধরনের হ্যাম্পার হতে পারে। আমরা কি করব, সকেটের মধ্যে প্লাগ দিয়ে বৈদ্যুতিক সংযোগ নেব। আর যদি কাউকে এরকম দেখি তখন আমরা কি করব, এক্ষেত্রে আমরা বাধা
দেব। বিদ্যুৎ সংযোগের বিষয়টা ঠিক করা হলে কম্পিউটারে আর মাত্র একটি বিষয় একটু সতর্ক থাকা উচিত। তা হলো কি, কম্পিউটারের প্রসেসর অনেক গরম হতে পারে। কিভাবে? কম্পিউটারের ক্ষেত্রে দেখা যায় এটি ব্যবহার করার পর অধিক সময় ব্যবহার করা হলে এর প্রসেসর অনেক গরম হয়ে যায়, কিংবা এর গরম হওয়ার কারণে এর মাদারবোর্ডে, কম্পিউটার প্রসেসর মাদারবোর্ডে কি করতে হয়? এক ধরনের ফ্যান লাগাতে হয়। এই ফ্যানটা কি করে? এই ফ্যানটা বাইরের যত বাতাস আছে সেটা কি টেনে ভিতরে আনে এবং ভিতরের যে গরম বাতাস সেটা টেনে বাইরে নিয়ে যায়, যার ফলে প্রসেসরের ভিতরে যত গরম বাতাস আছে সেটা বাইরে প্রবাহিত হওয়ার পরে বাইরের ঠান্ডা বাতাসটি ভিতরে আসে, যার কারণে প্রসেসর তখন ঠান্ডা অবস্থায় থাকে। এজন্য মাদারবোর্ডের সাথে একটি ফ্যান লাগানো থাকে। তোমাদের একটি চিত্র দেখাই, দেখো বইতেই আছে, বইয়ের একদম শেষের দিকে একটি চিত্র। এই যে দেখো, মাদারবোর্ডে ঠান্ডা করার জন্য এখানে একটি ফ্যান, ছোট একটি ফ্যানের মতো দেখা যাচ্ছে, এটি বসানো হয় মাদারবোর্ডকে ঠান্ডা করার জন্য, প্রসেসরকে ঠান্ডা রাখানোর জন্য মাদারবোর্ডে এই ফ্যানটি বসানো হয়। তাহলে এখন আমরা দেখলাম যে দুইটি বিষয়বস্তু আমরা এখান থেকে জানতে পারলাম যে কিভাবে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে এবং প্রসেসরকে কিভাবে ঠান্ডা রাখতে হয়। এবার যাব পার্ট 2। আমাদের প্রথম পার্ট আলোচনা করা হয়ে গেল। এবার আমরা পার্ট 2 এ আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ। আইসিটির যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজনীয় বা খুবই দরকারি, কারণ এই যন্ত্রপাতিগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কি অতি সহজেই বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এজন্য এগুলো রক্ষণাবেক্ষণ করা খুবই দরকার আমাদের জন্য। আইসিটি যারা গাড়ি চালায় তাদের কিছুদিন পর পর গাড়ির ইঞ্জিন পাল্টাতে হয়, গাড়ির ইঞ্জিন অয়েল পাল্টাতে হয়। যদি ঠিক করে রক্ষণাবেক্ষণ করা না হয় তাহলে গাড়িটি যে খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হবে না এর কোনো গ্যারান্টি নেই। এটা যাত্রীদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। গাড়ির মতো অনেক যন্ত্রপাতি খুব ভালো করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। এক্ষেত্রে দেখা যায় কম্পিউটারের ক্ষেত্রে মনিটরের ক্ষেত্রে কিভাবে পরিষ্কার করতে পারি এবং সেই সম্পর্কে আমরা এখন জেনে নেব। কম্পিউটারের মনিটর তোমরা অনেকেই দেখেছো যে কম্পিউটার যারা দেখেছো টিভির পর্দার মধ্যে একটি পর্দার মতো থাকে মনিটর। এই মনিটরে বিভিন্ন ধরনের ধুলাবালি লেগে মনিটর অনেক সময় কি ঝাপসা দেখা যায়, স্পষ্ট ক্লিয়ার দেখা যায় না। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে পরিষ্কার রাখতে পারি? মনিটর এলইডি বা এলসিডি মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে, কারণ এটি কাচের তৈরি নয়। এলইডি বা এলসিডি মনিটর কাচের তৈরি নয়, এর ভিতরে কোনো কাচের পৃষ্ঠদেশ নেই। এজন্য এই মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দাগ পড়ে যেতে পারে। বেশি ঘষাঘষি করার কারণেও দেখা যায় এর পিক্সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য সিআরটি মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে ধুলোবালি জমতে পারে। এটি অপরিষ্কার হলে আমরা কি করতে পারি? নরম সুতি কাপড় দিয়ে এই মনিটর পরিষ্কার করে রাখতে পারি। এছাড়াও ভিনেগার দিয়ে আমরা এই মনিটর পরিষ্কার করতে পারি। আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটিকে গ্লাস ক্লিনার হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা 3টি পদ্ধতিতে সিআরটি মনিটর পরিষ্কার করতে পারি। এক জানা গেল নরম সুতি কাপড় দিয়ে সিআরটি মনিটর পরিষ্কার করতে পারি, আবার গ্লাস ক্লিনার ব্যবহার করে সিআরটি মনিটর পরিষ্কার করতে পারি। আরেকটি হচ্ছে কি
যে 1 গ্লাস পানিতে ভিনেগার মিশিয়ে আমরা সিআরটি মনিটর পরিষ্কার করতে, গ্লাস ক্লিনার হিসেবে পরিষ্কার করতে পারি। তাহলে আমরা জেনে নিলাম যে মনিটর পরিষ্কারের পদ্ধতি। পানি বা তরল কম্পিউটার ব্যবহার করার সময় তার খুব কাছাকাছি পানি বা কোনো ধরনের ড্রিঙ্ক না রাখা ভালো। হঠাৎ করে হাতে লেগে সেটা যদি কম্পিউটারের উপর পড়ে যায় তাহলে সেটা তোমার কম্পিউটারের ক্ষতি হতে পারে। পানি বা অন্যান্য পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারের ভেতর সেটা ঢুকে গেলে বিদ্যুতের সার্কিটগুলো শর্ট সার্কিট হতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটি ফ্যানের নিচে রেখে দিতে হবে পানি শুকানোর জন্য। পানি শুকিয়ে গেলে সেটা আবার পুনরায় ব্যবহার করা যেতে পারে। ধুলোবালি, আমাদের দেশে ধুলোবালি খুব বেশি। কম্পিউটার ফ্যান যখন বাতাস টেনে নেয় তার সাথে সাথে ধুলোবালিও টেনে নেয় এবং ধুলোবালি টেনে নিয়ে কী করে যে অংশগুলো আছে তা ধুলোবালি গিয়ে আটকে থাকতে পারে এবং কম্পিউটার অচল অবস্থা হয়ে যেতে পারে, ঠিকভাবে কাজ না করতে পারে। এজন্য সবসময় ধুলোবালিগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করে রাখতে হবে। কম্পিউটারের পার্টসগুলো সুন্দরভাবে ধুলোবালি পরিষ্কার করে রাখতে হবে। এছাড়া আছে কিবোর্ড পরিষ্কার। কিভাবে কিবোর্ড পরিষ্কার করব? আমরা যেহেতু কিবোর্ড ব্যবহার করি হাত দিয়ে, হাতের আঙুল দিয়ে, আমাদের হাতে থাকতে পারে অনেক ধরনের জীবাণু। এজন্য এটা পরিষ্কার করার জন্য আমরা কিবোর্ডটি কটন বাড ব্যবহার করতে পারি অথবা নরম শুকনো সুতি কাপড় দিয়ে এর কিবোর্ডের চারপাশে বাটনের চারপাশগুলো আমরা পরিষ্কার করে নিতে পারি। এভাবে আমরা কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার করে রাখতে পারি। মাউস পরিষ্কার। দেখো আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস, আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে, তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিক করে কাজ নাও করতে পারে। মাউসটিতে যদি সত্যি সত্যি ধুলোবালি জমে থাকে তাহলে কম্পিউটার থেকে খুলে সেটা উল্টো করে নিয়ে সেখানে ময়লা জমেছে কিনা কটন পাট দিয়ে সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে এই দুটি পার্ট নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমাদের 3টি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। যে প্রশ্নগুলো তোমরা ধরতে পেরেছো কিনা জানি না। আমি এখন তোমাদের প্রশ্নগুলো নিয়ে বোর্ডে একটু আলোচনা করব। সবাই খাতা কলম বের করো এবং প্রশ্নগুলো লিখে নাও। আমার প্রথম প্রশ্নটি এখান থেকে হতে পারে যে কম্পিউটার ধুলোবালি থেকে মুক্ত রাখতে হবে কেন? কম্পিউটার ধুলোবালি থেকে মুক্ত রাখতে হবে কেন? এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এর উত্তর নিশ্চয়ই তোমরা সবাই জানো যে কম্পিউটার কক্ষটি ধুলোবালি থেকে মুক্ত রাখার জন্য বিশেষ যত্নবান হতে হবে। যেমন কেননা ধুলোবালি ও ধোঁয়ার কারণে আইসিটির যন্ত্রপাতিগুলো কি নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন এবং কম্পিউটারের যন্ত্রাংশ এক প্রকার আবরণ করে, ফলে এগুলো অকেজো বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আইসিটি যন্ত্রপাতি ধুলোবালি মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করা উচিত। কম্পিউটার ধুলোবালি থেকে মুক্ত রাখতে হবে কেন? এর উত্তর তোমাদের আমি এখন বলছি যে কম্পিউটার ধুলোবালি থেকে মুক্ত রাখতে হবে কারণ এর বিভিন্ন ধরনের আইসিটি যন্ত্রপাতি যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটারের যন্ত্রাংশগুলো এক প্রকার আবরণ করে। দেখবে যে অনেক সময় বেশি ধুলোবালি জমলে বা ব্যবহার না করলে অনেক দিন পর অনেক ধুলোবালি জমে এক ধরনের আবরণ করে, আস্তরণ করে, ধুলোর আস্তরণ করে। তখন কি হয়,
এর ধুলোবালিগুলো কম্পিউটারের ভিতরে গিয়ে বা অন্যান্য যন্ত্রাংশের ভিতরে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, আটকে যেতে পারে, যার কারণে এই যন্ত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই আইসিটি যন্ত্রপাতি ধুলোবালি থেকে মুক্ত রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কী ব্যবহার করা যেতে পারে? ব্রাশ ব্যবহার করা যেতে পারে। ব্রাশের মাধ্যমে প্রতিদিন বা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ধুলোবালি আর জমে থাকতে পারে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নিরাপদ ব্যবহার সম্পর্কে লেখো। যদি এরকম একটি প্রশ্ন হয় তাহলে এর উত্তর কি হবে? আমি বলছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। যে তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে হচ্ছে কিভাবে নিরাপদ ব্যবহার করতে হবে, তা হলো যে 1. বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। 1 নম্বর হচ্ছে কি বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। 2. কম্পিউটারের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে প্রসেসরের উপর ফ্যানের গরম বাতাস যেন ঠিকভাবে চলাচল করতে পারে। 2 নম্বর পয়েন্টটি কি, যে প্রসেসরের উপর ফ্যান লাগানোর যে গরম বাতাস, ফ্যানের যে গরম বাতাস তা যেন ঠিকভাবে চলাচল করতে পারে। অনেক সময় যে গরম বাতাসটি প্রসেসরের ভিতরে যে ফ্যানটা লাগানো হয়, সেই গরম বাতাসটি যদি বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে না পারে, কিংবা ভিতরের গরম বাতাসটি যদি বাইরে প্রবেশ করতে না পারে, প্রবাহিত হতে না পারে, এক্ষেত্রে কি যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যেতে পারে। এজন্য এটি সঠিকভাবে চলাচল করতে পারে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহারের জন্য ঘরকে সবসময় ঠান্ডা রাখতে হবে। তথ্য প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের জন্য ঘরকে সবসময় কি রাখতে হবে? ঠান্ডা রাখতে হবে। এরপরে কম্পিউটারকে ধুলোবালি মুক্ত রাখতে হবে। কম্পিউটারের ধুলোবালি মুক্ত রাখতে হবে। এভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার আমরা করতে পারি, নিরাপদভাবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও তাহলে আমরা এই প্রশ্নটির উত্তরও পেয়ে গেলাম। এবার আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায়। আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায়গুলো কি কি? আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে মনিটরকে গ্লাস ক্লিনার নরম সুতি কাপড় দিয়ে কিংবা 1 গ্লাস পানিতে ভিনেগার মিশিয়ে গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করে মনিটর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। 2 নম্বর হচ্ছে পানি বা তরল জাতীয় পদার্থ থেকে আইসিটি যন্ত্রপাতি দূরে সরিয়ে রাখতে হবে। পানি বা তরল জাতীয় পদার্থ থেকে আইসিটি যন্ত্রপাতি দূরে সরিয়ে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে ধুলোবালি থেকে যন্ত্রগুলো নিরাপদে রাখতে হবে। ধুলোবালি থেকে যন্ত্রগুলো নিরাপদে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে কি মনিটর সবসময় পরিষ্কার রাখতে হবে। 4 নম্বর হচ্ছে কি মনিটর সবসময় পরিষ্কার রাখতে হবে। 5 নম্বর হচ্ছে নরম সুতি কাপড় বা কাঠিতে তুলা লাগিয়ে কিবোর্ড পরিষ্কার করতে অথবা কটন বার দিয়ে কিবোর্ড পরিষ্কার রাখতে হবে। কটন বার দিয়ে মাউসের জমা ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে, অথবা মাউসটি উল্টিয়ে ঝাঁকিয়েও অনেক সময় পরিষ্কার করে নেওয়া যেতে পারে।
তাহলে আমরা আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের 4টি উপায় বা 5টি উপায় আমরা শিখে নিলাম। যে কি প্রথমটি কি ছিল, যে মনিটরকে গ্লাস ক্লিনার নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেতে পারে। 2 নম্বরে কি পানি বা তরল জাতীয় পদার্থ থেকে আইসিটি যন্ত্রপাতি দূরে সরিয়ে রাখতে হবে। 3 নম্বরে কি ধুলোবালি থেকে যন্ত্রপাতিগুলো নিরাপদে রাখতে হবে। 4 মনিটর সবসময় পরিষ্কার রাখতে হবে। 5 নরম সুতি কাপড় বা কাঠিতে তুলা লাগিয়ে কিবোর্ড পরিষ্কার করে রাখতে হবে। 6 কটন বাদ দিয়ে মাউসের জমা ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাহলে আমরা একে 3টি প্রশ্নের উত্তর জেনে নিলাম। আশা করি আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু 2টি বিষয়বস্তু থেকে আমরা এই 3টি প্রশ্ন সবাই পারবো। যদি তোমরা এখানে কারো যদি এই 3টি প্রশ্ন নিয়ে বুঝতে সমস্যা হয়, তাহলে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি। সাজেশনটি পিডিএফ আকারে আমাদের আইটিসি লাইভ ক্লাসে অনলাইন ক্লাসে পাবলিশ করা হবে, সেখান থেকে তোমরা এটি কালেক্ট করেও নিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এই বিষয়বস্তু থেকে তোমরা যা যা বুঝতে পেরেছো এগুলো তোমরা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করবে আশা করি। এবং এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা আমাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদের মাঝে এখন উপস্থাপন করছি। সেগুলো হচ্ছে কি, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? আমরা এটি রিডিং থেকে ইতিমধ্যে জেনে নিয়েছি যে আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ হচ্ছে 220। দেখো এখন কি আছে, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? 220। এরপরে দেখো যে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন,
আসসালামু আলাইকুম। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে কোন কৌশলটি প্রথমে অবলম্বন করতে হবে। সিআরটি মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে যে কৌশলটি সর্বপ্রথম অবলম্বন করতে হবে সেটি হচ্ছে নরম সুতি কাপড় ব্যবহার করতে হবে। পরিষ্কার করার ক্ষেত্রে নরম সুতি কাপড় ব্যবহার করতে হবে। প্রশ্ন দেখো, কোন যন্ত্রটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারে। কোন যন্ত্রটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারে, সেটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ছোট বড় সকলেই ব্যবহার করতে পারে। কম্পিউটার ছোট বড় সকলেই ব্যবহার করতে পারে। কোন যন্ত্রটি সবসময় বৈদ্যুতিক সংযোগ দিয়ে চালাতে হয়, সেটা হচ্ছে কি ডেস্কটপ। কোন যন্ত্রটি বৈদ্যুতিক সংযোগ দিয়ে সবসময় চালাতে হয়, সেটা হচ্ছে কি ডেস্কটপ। তাহলে একে একে আমরা 5টি ছোট সংক্ষিপ্ত প্রশ্ন
এরপরে আমরা চলে যাই আমাদের 7 নম্বর প্রশ্নটিতে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যুৎ ভোল্টেজ কত ভোল্ট বেশি হলে আমরা তা অনুভব করতে পারি? 50 ভোল্ট বেশি হলে আমরা তা অনুভব করতে পারি। কি আছে যে মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর দিয়ে পাঠানো হয় কোন সংকেত? মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর দিয়ে পাঠানো হয় বৈদ্যুতিক সংকেত। এরপরে
কাজ করে। তাহলে আজকের পাঠ থেকে আমরা 3টি বড় প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম এবং এর থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। তাই আগামী ক্লাসে আমরা পার্ট 3 আর 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3 সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এবং পার্ট 4 হচ্ছে আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা হিসেবে নিয়ে আমরা তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই